আপনি গন্ডারের মতো এত লম্বা কেন? কে বলেছে এত লম্বা হওয়ার জন্য? আচ্ছা যাই হোক, লম্বা হয়ে গিয়েছেন, আর কি করার। আরুষের মুখের কাছে হাত নিয়ে চোখ দুটো চেপে ধরে বড় বড় করে দেখলো মোমোকে। বল, কি দেখে ভয় পাস? ওনার চোখ যেমন আমার চোখ তেমন, তাহলে ভয় পাস কেন? দেখ, একেবারে নর্মাল চোখ। ওনার চোখে লেন্স আছে, আমার আর তোর চোখেও লেন্স আছে। ওই স্যামরি, তুই আমার নাতিটারে চোখ নিয়ে টানাটানি করতেছিস কে? দেখ ভাইয়া হাসছে, তাহলে সমস্যাটা কোথায়? তো ভয় পাওয়ার কি আছে? ভাই আপনি হাসছেন না? নুসরাত মোমোকে জিজ্ঞেস করে নিজেই উত্তর দিল। হয়েছে। নুসরাত গাল ছেড়ে দিয়ে নেমে দাঁড়ালো। জায়ান গম্ভীর গলায় থমকে উঠল। আমি কিন্তু উঠে যাব, আর 2 মিনিট লেট হলে। আর কতক্ষণ এভাবে বসে থাকবো? উনি যেভাবে বলছে সেভাবে বসে যাও। কি হবে একদিন বসে গেলে? নুসরাত রাগে জুতো পা থেকে উড়িয়ে ফেললো। পারলে জুতা জোড়া আরুষের মাথার ভাঙতো। সবাই সবার পোজে বসলো। ভাইয়া, আপুর পিঠে হালকা করে হাত রাখুন। রাখার দরকার নেই, এভাবে ঠিক আছে। এত হাত রাখির কি আছে? আরুষ নুসরাত না করায় ঘাড়তারার মতো পিঠে হাত রাখলো। নুসরাতের পিঠে হালকা করে চিমটি কাটলো। নুসরাত মৃতদেহের মতো পড়ে রইল, নড়ল না। আরুষ আরেকটা চিমটি কেটে ঠোঁট চেপে হাসলো। নুসরাতকে নড়তে না দেখে কাঁধে চিমটি কাটলো। নুসরাত নাক ফুলিয়ে আরুষের উড়ুতে মাথা ফেলে পড়ে রইল। উড়ুতে কামড় মারতে গিয়েও মুখ সরালো। রাত 12টার দিকে সব শেষ করে সবাই বাসায় যাওয়ার জন্য রেডি হলো। নুসরাত গাড়ির কি নিজের তরজরি আঙ্গুলিটি ঘুরালো। নুসরাত চাচার গাড়ির চাবি দে, আমার সাথে তুই যাবি, আর ইসরাত বড় ভাইয়ের সাথে যাবে। নুসরাত গাড়ির কি দিল না, আরুষের কথা না শোনার মতো করলো। ডালা মোমো আর আশিক বিদায় নিল। নুসরাত ইসরাতের লেহেঙ্গার পেছন চেপে ধরল। ইসরাত সামনের দিকে উঁচু করে ধরল। ভিডিও ম্যান ইসরাতের পিছু পিছু আসলো। আরুষ সব কিছু ভালো করে চেক করলো কেউ কিছু রেখে গিয়েছে কিনা। তারপরে বের হলো। নুসরাত গাড়িতে উঠে বসলো। ইসরাত লেহেঙ্গা ভাঁজ করে ফ্রন্ট সিটে বসলো। ডিএসএলআর ম্যান কয়েকটা শট নিল এই অবস্থায়। ভিডিও ম্যান ভিডিও অন করে রাখলো। নুসরাত গাড়ি স্টার্ট করলো। আরুষ চিৎকার করে বলল, তোকে কি বলেছি আমি? কি বলেছেন? একদম হেয়ালি করবি না। আমি কি হেয়ালি করেছি? আমি আর ইসরাত একসাথে ড্রাইভিং করে আসছি, একসাথে যাচ্ছি, এখানে হেয়ালি করার কি আছে? আর দাদি ভাইয়াকে নিয়ে আপনি চলে যাবেন? 1 মিনিট, আমি তোকে ড্রাইভিং করে যাওয়া দেখাচ্ছি। তুই বিকেলে বলেছিল না তুই ড্রাইভিং জানিস না, তাহলে ড্রাইভিং করে আসলে কিভাবে? নুসরাত জিব্বায় কামড় মারল। আরে বাস, বলে দিয়েছি নাকি সত্যি কথা। আরুষ নুসরাতদের গাড়ি থেকে ছটপট হেঁটে আসতে লাগলো। নুসরাত গাড়ি স্টার্ট করে টান দিল। আরুষের পাশ কাটিয়ে গাড়ি ঝড়ের গতিতে নিয়ে গেল। ডিএসএলআর ম্যান হই হই করে উঠল। ক্যামেরার দিকে তাকিয়ে বলল, যাই বলেন আর তাই বলেন, আপুটার গাড়ি চালানো স্কিল অনেক ভালো। কি এক শট এসেছে, যে দেখবে হাঁ হয়ে তাকিয়ে থাকবে। আরুষ মুখ গম্ভীর করে তাকিয়ে রইল। দুয়ে দুয়ে 4 মেলালো। তার গাড়ির এই অবস্থা তাহলে এই করেছে। তার সন্দেহ তাহলে ঠিক। ঠোঁট বাঁকিয়ে হাসলো আরুষ। এর শোধ তুলবে সে নুসরাতের থেকে। জাইন ডাক দিল গাড়ি বের করার জন্য। আরুষ মুখ থমথমে করে গাড়িতে উঠে বসলো। পুরো রাস্তা মুখ থমথমেই করে রাখলো। পরের দিন সকাল। জাইন এসে নক করলো ইসরাতের রুমে। ইসরাত ঘুমে ঠুলু হয়ে এসে দরজা খুলে দিল। জাইনকে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা অবাক হলো। কিছু জিজ্ঞেস করার আগেই জাইন নিচেকে থেকে বলল, সোমবারে আমাদের ফ্লাইট, যা যা প্রয়োজনীয় তা লাগেজে গুছিয়ে নিও। 48 কেজির বেশি কিছু নেবে না, যাতে 7 কেজি আর লাগেজে 41 কেজি বেশি করে গরম কাপড় নিয়ে নিও। 48 কেজি মনে থাকে যেন। ইসরাতের ঘুম উড়ে গেল জাইনের কথা শুনে। চোখ ছোট ছোট করে তাকিয়ে থাকলো। আপনি আমাকে আগে বলেননি কেন? মাত্র 2 দিনে আমি কি গুছাবো? 2 দিন অনেক টাইম, গুছিয়ে নিতে পারবে। আজকে থেকে শুরু করো, 2 দিনের আগে গুছানো শেষ হয়ে যাবে। জাইন যেতে গিয়ে ঘুরে দাঁড়ালো। কেস নিবে না কাট নিবে? ইসরাত বুঝলো না কি বলেছে। জিজ্ঞেস করলো, বুঝতে পারছি না। এক্সাক্ট কি বলছেন? টাকা কিভাবে নিবে জিজ্ঞেস করছি। ইসরাত চোখ বড় বড় করে তাকালো। আমার টাকা লাগবে না। কেন? আমার কাছে টাকা আছে। অ্যাজ ইউ উইশ। আমি কিন্তু টাকা নেওয়ার কথা জিজ্ঞেস করছি তোমাকে। পরে বলো না আমি বলিনি টাকা নেওয়ার কথা। তাড়াতাড়ি শপিং করে লাগেজে গুছিয়ে নিও। ইসরাত মনে মনে গালি দিল।
জায়ানকে ইচ্ছে করলো তার চুল ধরে দেয়ালের সাথে বাড়ি দিতে, ঘুষি দিয়ে নাক ফাটিয়ে দিতে। শালা তোকে আগে বলবে না, শালা তাকে আগে বলবে না। ইসরাত ভেগালো জায়ানকে। হঠাৎ 2 দিন সময় আছে, গুছাতে পারবে? 2 দিনে অনেক সময়। তোর বাল গুছাতে পারবো 2 দিনে। তার মনে হলো নুসরাতর মতো কথা বলছে। কিছু বলছো? জি না। কেন মনে হলো কিছু বলছি? না, মুখ কিভাবে বিকৃতি করে আমার দিকে তাকিয়ে আছো? আপনার দিকে কেন তাকিয়ে থাকবো? আমার খেয়ে কাজ নেই মনে হয়? আমি দেয়ালের দিকে তাকিয়ে আছি। জাইন ও বলে সামনের দিকে চলে গেল। ইসরাতের ইচ্ছে করলো পেছন থেকে গিয়ে জাইনের কোমরে লাথি মারতে। হাত দিয়ে ঘুষি মারার মতো করতেই জাইন পেছনে ফিরে তাকালো। ইসরাত বোকা হেসে আরেক হাত দিয়ে জাইনের দিকে যে হাত দেখিয়েছিল ওই হাত চেপে ধরল। জাইন এক ভ্রু উপরে তুলে ইসরাতের দিকে তাকালো। ইসরাত বোকা হাসলো হা হা করে। এক্সারসাইজ করছিলাম ভাইয়া। জাইনের কাণ্ডজ্ঞানহীনের মতো কাজ দেখে হেলাল সাহেব কিছুক্ষণ ধমকাধমকি করেছেন, নিজেকে শান্ত করে জিজ্ঞেস করলেন, এতদিন ধরে বলনি কেন? কারণ আমি বুধবারে কনফার্ম করেছি এটা সব থেকে কাছের ফ্লাইট ছিল। পরের ফ্লাইটগুলো 2 মাস 1 মাস বাদে একটা কনফার্ম করেছি। তুমি আমার সামনে থেকে যাও জাইন, তোমাকে দেখেই আমার রাগ লাগছে। বিদায় হও এখান থেকে। জাইন মাথা নিচু করে রুম থেকে বের হয়ে গেল। লিপি বেগম স্বামীর উপরে অভিযোগ করলেন, তুমি যাওয়ায় ফিরে যাওয়ায় বিষয়টা রাজি হলে কেন? কেন, কি হয়েছে? রাজি হয়ে ভুল করেছি? এমন করে বলছেন কেন? জায়ান ওখানে গেলে আর জীবনে এখানে আসবে না। না আসলে না আসলে না আসুক, তার বউকে নিয়ে সুখে থাকলেই হয়। আসার প্রয়োজন নেই, বুকে নিয়ে থাকবে, এটাই বড় কথা। তুমি এভাবে কথা বলছো কেন? কিভাবে বলছি? লিপি বেগম রাগে চোখে তাকালেন। হেলাল সাহেব হালকা হেসে বললেন, আচ্ছা বাবা, রাগ করো না। আমি বলি, জাইন যখন যাচ্ছে যেতে দাও। এখানে থাকলে ইসরাতের সাথে থাকবে, দুজন একসাথে সময় কাটালে দুজনের প্রতি দুজনের সম্মান, ভালোবাসা, মায়া বাড়বে। এখানে থাকলে ডেলা আর আশিক তো বেড়াতে আসবে, বেড়াতে না আসুক, নতুন বউ হিসাবে তো ডেলাকে কয়েকদিন পর দাওয়াত দেওয়া হবে। জাইন ডেলাকে দেখলে ওর মনে কিছু তো হবে। ফ্রান্সে থাকলে তো আর ওর সাথে দেখা হবে না, কাজে বিজি থাকবে, মনে পড়বে না। দিন শেষে নিজের স্ত্রীর কাছে ফিরবে, স্ত্রীর প্রতি এত করে ভালোবাসা বাড়বে। তাই জাইনের ফ্রান্সে যাওয়া নিয়ে আমি মত দিয়েছি, বুঝেছো তুমি? লিপি বেগম মাথা উপর নিচ নাড়ালেন, যার মানে তিনি বুঝেছেন। হেলাল সাহেব হালকা হেসে বারান্দায় চলে গেলেন। লিপি বেগম খুশি মনে কিচেনে কাজ করতে গেলেন। দুপুরের কাঠফাটার রোদ, আরশ ঘেমে শাটু জবজবে হয়ে গিয়েছে। নিজের ঘামের গন্ধে নিজের বমি চলে আসলো আরশের। আরশ ছোট একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামাতে বলল নুসরাতকে। নুসরাত আরশের দিকে ভ্রু কুচকে তাকালো। এখানে গাড়ি থামাবে কেন? কৌতূহল মনের ভেতরে চেপে রেখে গাড়ি রাস্তার একপাশে সাইড করলো। আরশ গাড়ি থেকে নামতে নামতে নুসরাতকে বলল তার সাথে নামার জন্য। নুসরাত গাড়ি থেকে নেমে আরশের দিকে কপালে ভাঁজ ফেলে তাকালো। আরশ তার পেছন পেছন নুসরাতকে আসার জন্য বলে নিচে পকেটে এক হাত গুজে সামনে হেঁটে চলে গেল। নুসরাত গাড়ি লক করে আরশের পেছনে দৌড়ে গেল। নুসরাত পেছন থেকে চিৎকার করে বলল, আরে দাঁড়ান, আমায় রেখে চলে যাচ্ছেন কেন? প্রচণ্ড কৌতূহল নিয়ে নুসরাত আরশকে জিজ্ঞেস করল, আমরা এখানে আসছি কেন? বিশেষ কেউ কি আমাদের জন্য অপেক্ষা করছে? কারোর সাথে কি আমরা দেখা করতে এসেছি? আরও স্বাভাবিকের মতো নুসরাতের এই কথার উত্তর দিল না। নুসরাত আশাও করলো না উত্তর পাবে। কাচের দরজা ঠেলে আরশ ভেতরে ঢুকলো। তার পেছন পেছন নুসরাত ঢুকলো। ছোটোখাটো রেস্টুরেন্টের ভেতর ঢুকে শরীর ঠান্ডা হয়ে গেল নুসরাতের। আরশ ভেতরের দিকে একটি সিটে গিয়ে বসলো। নুসরাত তার পিছু পিছু গিয়ে তার সামনে বসলো। চারিদিকে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখলো। ছোট রেস্টুরেন্ট হলেও গুছিয়ে সাজিয়ে রাখা। আলাদা একটা শান্তি রয়েছে এই রেস্টুরেন্টে। নুসরাত 2 মিনিট বসে উঠে দাঁড়ালো। তার মতো চঞ্চল মানুষ এক জায়গায় 2 মিনিটের বেশি বসলে চঞ্চলের অপমান হবে, তাই নিজের ফ্রমে ফিরে গিয়েছে।
এসব চুপ করে বসে থাকা তার দ্বারা সম্ভব না। আরুষের মোবাইল হাতে, কিন্তু চোখ নুসরাতের দিকে। কখন কি না যেন অঘটন ঘটিয়ে দেয়। এর উপর বিন্দুমাত্র ভরসা নেই আরুষের। নুসরাত আশপাশ ঘুরে দেখল, নিরিবিলি বসে কেউ কোনো কাজ করতে চাইলে এই রেস্টুরেন্টটা বেস্ট হবে। নুসরাত অ্যাকিউরিয়ামের সামনে দাঁড়িয়ে বিভিন্ন রকমের মাছ দেখল। ইচ্ছে করলো চুরি করে নিজের প্যান্টের পকেটে পুরে বাড়ি নিয়ে যেতে। নিজের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে অ্যাকুরিয়ামে হাত ঢুকিয়ে দিতে যাবে, পেছন থেকে ওয়েটার বলল, ম্যাম হাত দিবেন না, জীবাণু লেগে মাছগুলোর ক্ষতি হতে পারে। নুসরাত নিজের হাত আগের জায়গায় ফিরিয়ে আনলো। নুসরাত যখন গভীর মনোযোগ দিয়ে রং বেরঙের মাছ চুরির করার প্ল্যান করছিল, তখন আরুষ ডাক দিল। নুসরাত মাছ চুরির প্ল্যান মাথায় রেখে আরুষের সামনে গেল। আরুষ বলল বসার জন্য। নুসরাত বসে টেবিলে দুটো আইসক্রিমের বক্স দেখে দুটো নিজের দিকে টেনে নিল। একটা আমার আর একটা তোর। আমার চকলেটটা? কিন্তু আমি চকলেট আমার জন্য অর্ডার করেছি। তুই আগে বলবি না তুই চকলেট আইসক্রিম খাবি? তাহলে তো আমি অর্ডার দিতাম। আপনি জিজ্ঞেস করেছিলেন? পছন্দ করে, আমি মনে করলাম তুইও পছন্দ করিস। তুই পছন্দ করিস না? আমি না করেছি, আমার ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম পছন্দ না। না? তাহলে চকলেট নিয়ে টানাটানি করছিস কেন? নুসরাত ভ্রু বাঁকিয়ে চাইল আরুষের দিকে। মুখে বলতে তার কীরকম লাগছে, তারও দুটো চাই। কিন্তু নুসরাতের কথা মনে হয় আজ আল্লাহ শুনলেন না। আরুষ আইসক্রিমের প্যাকেট খুলে চামচ ভরে ভরে খেয়ে আইসক্রিমের প্যাকেট সাবার করে ফেলল। নুসরাত শুধু করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল আরুষের হাতের আইসক্রিমের বক্সের দিকে। খেয়ে নিল পুরোটা। নুসরাত নিজেরটা হাতে পুরে রাগ করে রেস্টুরেন্টে থেকে বের হয়ে গেল। আরুষ নুসরাতের হঠাৎ রাগের কারণ বুঝল না। এভাবে রাগ করার কি আছে? বাড়ি ফিরে নুসরাত গোসল করে খাবার খাওয়ার জন্য নিচতলায় আসলো। ইতিমধ্যে বাড়ির সবাই খাবার খেয়ে ফেলেছেন। ডাইনিং টেবিলে বসে ভাত খাচ্ছিল আরুষ। নুসরাত প্লেট এনে আরুষের সামনাসামনি চেয়ারে টেনে বসে পড়ল। ভাত বেড়ে নিয়ে প্যান্টের পকেট থেকে মোবাইল বের করলো। আরুষ একবার খাবার খেতে খেতে নুসরাতের দিকে চোখ তুলে তাকিয়ে মোবাইল দেখতে ব্যস্ত হলো। আরুষ রিলস দেখছিল। নুসরাত এক পা চেয়ারের উপরে তুলে আরেক পা ভাঁজ করে রেখে ভাত খাচ্ছিল বলে ভুল হবে, ভাতের তুলনায় মোবাইল দেখছিল বেশি। নুসরাত টেবিলের উপরে মোবাইল রেখে হাত বাড়ালো ভাতের দিকে। আরুষ মোবাইলের দিকে তাকিয়ে তাকিয়ে হাত বাড়ালো ভাতের দিকে। দুজন দুদিকে থেকে ভাতের বাটি চেপে ধরে টানতে লাগলো। আরুষ নুসরাতের দিকে চোখ ছোট ছোট করে তাকালো। নুসরাত, আমি আগে নিয়ে নিই, তারপর তুই নিস। বলেই হলো, আমি আগে নিয়ে নিই, তারপর আপনি নেবেন। নুসরাত ছাড়, আগে আমি নেব। আমি বড়রা যা বলে তা ছোটরা করে। কিন্তু আমি ভাতের বাটিতে আগে হাত দিয়েছি, তাই আগে আমিই নিব। ওরা করে। বড় ভাইয়ের কথা শুনিস না তুই? বড় ভাই যা বলে তাই শুনতে হয়। আগে আমি নেব, তুই স্পর্শ করবি না তাতে। নুসরাত শুনল না। এক হাত দিয়ে ভাতের বাটি চেপে রেখে ভাত খাওয়ায় হাত ভাতের ভেতরে ঢুকিয়ে দিয়ে ভাত প্লেট নিয়ে নিল। আরুষকে জিহ্বা বের করে ভেগালো। আরুষ শান্ত চোখে কিছুক্ষণ তাকে খাবার টেবিলে রেখে চলে গেল। নুসরাতের কি, সে তার খাবার খেতে মনোযোগ দিল। খেলে খাক, না খেলে মরে যাক, তার কি? সে খাবার পেলেই হলো। ইসরাতের পা কেটে যাওয়ার জন্য জ্বর এসেছে, তাই দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুমিয়েছে। মাগরিবের আজানের সাথে লুৎফা আর মোমো আসলো। সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার পর সোফার উপরে রাখা শপিং ব্যাগের দিকে চোখ পড়ল। হাত বাড়িয়ে নিতে যাবে, নুসরাত এক লাফে কোথা থেকে এসে হাজির হলো। বোকা হাসি দিল ইসরাতের সামনে দাঁড়িয়ে। ইসরাত ভ্রু কুঁচকালো। আরে তুই কষ্ট করে ব্যাগ খুলে দেখবি তোর না পায়ে ব্যথা? আমি তো দেখাচ্ছি তোকে কি কি নিয়ে এসেছি। ইসরাত বিছানার হেডবোর্ডের সাথে লেগে বসলো। নুসরাত সোফার উপরে থেকে ব্যাগগুলো ছুঁড়ে মারল বিছানার উপরে। নিজে বিছানার পাশে দাঁড়িয়ে রইল। প্রথম ব্যাগ থেকে স্কিনি টি শার্ট, কোট আর ব্যাগি প্যান্ট বের করলো। ইসরাত কাপড়ের দিকে তাকিয়ে রইল। এসব যার জন্য নিয়ে এসেছে, এসব কার জন্য নিয়ে এসেছে, মনের কথা মনে রইল। নুসরাত দেখাতে শুরু করলো। এগুলো দেখে আমার এত ভালো লাগছে যে নিজের জন্য নিয়ে এসেছি আমি। ও আচ্ছা, আমার জন্য কি এনেছিস? এটাও আমার জন্য নিয়ে এসেছি। ইসরাত একটা শপিং ব্যাগ খুললো। নুসরাত বলল, এটাও আমার জন্য নিয়ে এসেছি। বইন, তুই গিয়েছিলি আমার জন্য কিনতে, আর সব তোর জন্য তুলে নিয়ে আসছিস। আমার জন্য কি আনছিস? তার সব ব্যাগ খুলে কোট, স্কিনি টি শার্ট, ব্যাগি প্যান্ট, ফ্লোয়ার প্যান্ট, হুডি, ওভারসাইজ টি শার্ট পেল। জিজ্ঞেস করলো, এগুলো কার নুসরাত? নুসরাত বলল, সব আমার। সব ব্যাগ খোলার পর শেষ ব্যাগ খুললো। সেখান থেকে বেরিয়ে আসলো কয়েকটা ইনার। ইসরাত জিজ্ঞেস করলো, এগুলো কার?
এবার বলিস না এগুলোও তোর। হ্যাঁ হ্যাঁ, এগুলো তোর জন্য নিয়ে এসেছি, আর ওইগুলো আমার জন্য নিয়ে এসেছি। আমার জন্য শপিং করতে গিয়ে সব তোর জন্য নিয়ে আসলি। বাবা, নিজের জন্য নিয়ে আসছিস, এখন এইসব আমি নিব। তোর কি এইসব কাপড় কম আছে যে এইগুলো আবার তুলে আনলি? কিন্তু তুই তো ওসব পড়িস না বাইরে। না পড়লে কি হয়েছে, এখন থেকে পরবো। আচ্ছা, পড়িস? মোট কত টাকা খরচ হলো? নুসরাত হিসাব কষলো 15,000-এর মতো খরচ হয়েছে। কত বলা যায়, কত বলা যায়? 5,000 টাকা মেরে দিলে ভালো হয়। বাকিগুলো পরে তার আম্মার কাছ থেকে পটিয়ে নিয়ে চলে আসবে। 20,000 টাকা খরচ হয়েছে। বাকিগুলো আমার কাছে দিস। নুসরাত বোন গম্ভীর করে বলল। আচ্ছা। সোমবার রাত 4:30, ঘুম থেকে সবাই উঠে পড়েছে, নুসরাত এখনো ঘুমাচ্ছে। ইসরাত ঘুম থেকে উঠে নামাজ পড়ল, নামাজ পড়ে বাহিরে হাঁটতে বের হলো। কিছুক্ষণ হাঁটাহাঁটি করে এসে ড্রয়িং রুমে বসলো। সকাল 6টায় বাসা থেকে বের হবে। 7টার ভেতরে ইমিগ্রেশন শেষ করে এয়ারপোর্টের ভেতরে যেতে হবে। ইসরাতকে হালকা নাস্তা করার জন্য টেবিলে ডাকা হলো। ইসরাতের সকাল নাস্তা করে রুমে গেল রেডি হওয়ার জন্য। নুসরাতকে এই ফাঁকে ডাক দিল। নুসরাত ঘুমে ঢুলতে ঢুলতে উঠে বসলো। ইসরাতের দিকে হা করে কিছুক্ষণ তাকিয়ে থেকে জিজ্ঞেস করলো, আপনি কে? ইসরাত মাথায় গাঁটটা মারল। নুসরাতের মাথায় কিছুক্ষণ হাত দিয়ে স্পর্শ করে ওভাবে বসে রইল। ধীরে সুস্থে উঠে ওয়াশরুমে গেল। ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো ইসরাত চুল বান করছে। কি পরবি? শনিবারে জানিয়ে আসছিস শপিং করে, তা থেকে কিছু পরবো। ইসরাত কাপড় চেঞ্জ করার জন্য ওয়াশরুমে গেল। হোয়াইট কালার স্কিনি টি শার্ট, উপরে ব্ল্যাক কালার কোট যার বোতাম খোলা, ব্ল্যাক কালার প্যান্ট, সাথে জগার্স। ছোট দেখে গলায় একটি প্যান্ডেন্ট আর হাতে স্টোনের কাজ করা ব্রেসলেট পরল। গলায় ছোট একটা ব্যাগ নিল ইসরাত। নুসরাত হা করে তাকিয়ে বলল, সুন্দর লাগছে তোকে, বটি ফুল। ইসরাত হালকা হাসলো। নিচতলা থেকে নাসির সাহেব ডেকে উঠলেন। ইসরাত বের হলো রুম থেকে। নুসরাত চুলগুলো কোনো রকম বান করে নিচে দৌড় দিল। ড্রয়িং রুমে বসে আছে সবাই। জাইন এখনও বের হয়নি রুম থেকে, সে রেডি হচ্ছে। ইসরাতের দুটো লাগেজ ইরহাম উপর থেকে নিয়ে গিয়ে টেনে নিয়ে আসলো। নিচতলায় এনে একপাশে সাইড করে রাখলো। নুসরাত পণ্ডিতি করে লাগেজ আরেকটা আনতে গেল। রুম থেকে বের করে নিচে লাগেজের উপরে উঠে বসলো। তারপর আর কি, করিডোরে ধুম করে উল্টে পড়লো, সাথে লাগেজ উল্টে পড়লো। আরশ রুম থেকে বের হয়ে দেখলো নুসরাত লাগেজের উপর, আর লাগেজ নুসরাতের উপরে নিচে পড়ে আছে। ঠোঁট বাঁকিয়ে হেসে নুসরাতের দিকে হাত বাড়িয়ে দিল। নুসরাত আরশের বাড়ানো হাত না ধরে নিজেই উঠে দাঁড়ালো। লাগেজ টানতে টানতে সিঁড়ির কাছে নিয়ে গেল। 2 সিঁড়ি নামিয়ে হাঁপিয়ে গেল। লাগেজ ওখানে ফেলে রেখে নিজেই নিচে চলে গেল। আরশ লাগেজ নিয়ে আসলো নিচে। রুমে আর কিছু রয়েছে? কিছু থাকলে নিয়ে নাও, পরে গিয়ে বলবে এটা আনিনি ওটা আনিনি। ওখানে কিন্তু সহজে কোনো কিছু খুঁজে পাবে না, বাঙালি মার্কেট ছাড়া, তাও অনেক দূরে। ইসরাত হালকা হেসে বলল, সব নিয়ে নিয়েছে। হেলাল সাহেব বলল, তুমি ইসরাতের নাম ধরে ডাকছো কেন? তোমার বড় ভাইয়ের বউ ভাবি বলে ডাকো। কিন্তু ও তো আমার ছোট, আর ভাবি ডাকতে কীরকম লাগবে? যেরকম লাগুক, সম্পর্কে তো ও তোমার বড় হয়। ডাকতে কীরকম লাগবে? আচ্ছা, ডাকবো ভাবি। আরশ ঘড়ি চেক করে দেখলো 6টা+ বাজে। জাইনের মোবাইলে কল দিল। কি, তোমার এখনো শেষ হয়নি? আসছি, 1 মিনিট, এই তো শেষ। ইরহাম আর জায়ান মিলে সব লাগেজ নিয়ে গাড়িতে তুলল। আরশ ট্রাউজারের পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। জাইন কিছুক্ষণ পর নেমে আসলো ছোটোখাটো একটা ট্রলি আর লাগেজ নিয়ে। পরনে গ্রে কালার শার্ট আর ব্ল্যাক কালার প্যান্ট। চুলগুলো সবসময়ের মতো কপালের উপরে পড়ে আছে। গলার ভেতরে দিয়ে ঠোকানো জেন্টস ব্যাগ। আরশের সাথে বাসা থেকে বের হলো জাইন। মেহেরুন্নেসা এসে জড়িয়ে ধরলেন জাইনকে। গালে কপালে হালকা করে চুমু খেলেন। ইসরাতকে চুমু খেতে গেলেন। ইসরাত মুখ সরিয়ে নিল। গোসা করছোস আমার উপর? ইসরাতের কথায় উত্তর দিল না। মেহেরুন্নেসা হালকা জোরে হাসলেন। জোর করে ইসরাতের গালে চুমু খেয়ে নাকে চুমু খেলেন। আচ্ছা, গোসা কইরা থাক, যেদিন পোলা মাইয়া লইয়া বিদেশ থাইকা আইব ওই দিন আমি জিগাইমু পোলা মাইয়াগুলো আইলো কিভাবে। বেশি করে গোসা করো এই বুড়ির উপর। ইসরাতের গালে আরেকটা চুমু খেলেন। ইসরাত দাদির কথায় কষ্ট লাগলেও অভিমান থেকে কথা বলল না। জাইন লিবি বেগম আর হেলাল সাহেবকে জড়িয়ে ধরল। লিবি বেগমকে জড়িয়ে ধরতে কান্না করে দিলেন। হেলাল সাহেব বললেন, ওর খেয়াল রাখবি, না রাখলে তোর আমি ব্যান্ড বাজিয়ে দেবো জাইন।
লিপি বেগম ছেলের বুকে দোয়া পড়ে ফু দিলেন, সাথে কান্না করলেন। ইসরাত মাকে জড়িয়ে ধরল। নাজমিন বেগম গতকাল রাত থেকে কান্না করছেন। ইসরাত মজা করে বলল, আম্মা এত কান্না করো না, আমরা তোমাকে বিয়ে দিয়ে দিচ্ছি না, কান্না থামাও। নাজমিন বেগম ইসরাতের পিঠে হালকা থাপ্পড় মারলেন। লুৎফা আর মোমো একপাশে দাঁড়িয়েছিল। লুৎফা বেগম একা কান্না করে বাড়িকে মরা বাড়ি বানিয়ে দিয়েছেন। জাইন লুৎফা বেগমকে জড়িয়ে ধরল। লিপি বেগম ওনার কোণ দিয়ে চোখ মুছলেন। জাইন নাসির সাহেবকে জড়িয়ে ধরল। তিনি কানে কানে কিছু বললেন। সবাইকে জড়িয়ে ধরে বিদায় নিল জাইন। যখন নুসরাতকে জড়িয়ে ধরতে গেল, নুসরাত বলল, 1 মিনিট। নিজে এগিয়ে এসে জড়িয়ে ধরল। জাইনের সাথে মাপ দিল তার কতটুকু লম্বা হলে জাইনের সমান হবে। আরও 6 ইঞ্চি লম্বা হলেই হবে। ভাই একটু ঝুঁকুন তো। জাইন বিনা বাক্যে ঝুঁকল। নুসরাত নিজের মুখ জাইনের কানের কাছে নিয়ে বলল, ঈশ্বরতে খেয়াল রাখবেন, না হলে এই যে। নিজের প্যান্টের পকেট থেকে কাটা কম্পাস বের করে বলল, এটা দিয়ে চোখ কানা করে ফেলবো। যদি ওর গায়ে একটা আঁচড় লাগে, আপনার সারা শরীরে সুই দিয়ে কানা করে ফেলবো। ওকে প্রিন্সেস বানিয়ে রাখবেন, বুঝেছেন? জাইন উপর নিচ মাথা নাড়ালো, সে বুঝেছে। নুসরাতের কানে কানে বলল জাইন, যার ভাগ্যে তুমি, তার জন্য ভবিষ্যতে অনেক দুর্ভাগ্য আছে। ধন্যবাদ প্রশংসা করার জন্য। জাইন আবার লিপি বেগমকে জড়িয়ে ধরল। তিনি এবার হু হু করে কেঁদে উঠলেন। জাইন মায়ের মাথায় হাত বুলিয়ে দিল। সবার থেকে বিদায় নিয়ে ব্যাক সিটে উঠে বসল। ইসরাত ফ্রন্ট সিটে উঠতে নিবে লিপি বেগম ধমকে পেছনে উঠতে বললেন। ফ্রন্ট সিটে বসলো অনিকা আর জায়ান ড্রাইভিং করছে। আরশ, অনিকা, আহান, নুসরাত আর জায়ান যাবে তাদের বিদায় দিতে। এয়ারপোর্টে যেতে কারোরই ইচ্ছে হচ্ছে না। লিপি বেগম যেতে চেয়েছিলেন, কিন্তু হেলাল সাহেব যেতে দেননি। কান্নাকাটি করে এয়ারপোর্টে বিশৃঙ্খলা তৈরি করবেন। নুসরাত গাড়িতে বসতে নিবে, আরশ ধমকে উঠল, এসব পরে তুই এয়ারপোর্টে যাবি, থাপড়ে গাল লাল করে দিব। দুনিয়ার সব মানুষ সেখানে থাকবে, তোর যাওয়ার দরকার নেই। নুসরাত উল্টো ধমকে উঠল, আমি কি গাড়ি থেকে বের হব? আমি তো গাড়ি থেকে বসে বিদায় দিব। মানুষ তো আর গাড়ির ভেতর ঢুকে আমায় দেখবে না আমি কি পরে এসেছি। নিয়ে যাবো, এ জুতো জোরে খুলে আয়, অন্য জুতো পরে আয়। এই স্লিপার জোড়া আমি ইরহামের কাছ থেকে মারামারি করে নিয়ে এসেছি। আমি এই জুতো মরে গেলেও খুলবো না। এই জুতো পরে আমি এয়ারপোর্টে যাব, না হলে ইরহাম অপমান বোধ করবে। আরশ বিরক্ত হয়ে গাড়ি স্টার্ট দিল। আহান আর নুসরাত ঝটপট গাড়ির পেছনে সিটে উঠে বসলো। আরশের কিছু বলতে ইচ্ছে হলো না। বললেই এরা তার কথা বলে তার মাথা যা তা করে দিবে। প্রথমে জায়ানের গাড়ি, পরে আরশের গাড়ি বাড়ির বাহিরে বেরিয়ে গেল। নুসরাত গাড়ি থেকে নেমে দাঁড়ালো। হাত উপরে তুলতেই ইসরাত এসে জড়িয়ে ধরল। নুসরাত ভ্যাবাচাকা খেয়ে তাকিয়ে রইল। এ আবার এভাবে জড়িয়ে ধরল কেন? আরশ নুসরাতের দিকে রাগি চোখে তাকিয়ে রইল। নুসরাত পাত্তা দিল না। সে তো ওড়না পরে আছে, আর তার গেঞ্জিও হাঁটু সমান, তাহলে সমস্যা কি ভাই তোর? এমনি চিড়বিড় করছিস কেন শালা? ইসরাতের পিঠে হাত রেখে নিজেও জড়িয়ে ধরল। যা স্বামীর বাড়ি গিয়ে সুখে শান্তিতে বসবাস কর, নিজে ভালো থাক, আমাদেরও ভালো থাকতে দে। ঝগড়া বিবাদ করিস না জামাইয়ের সাথে। জামাই যা বলবে তাই করবি। জামাইয়ের কথায় উঠবি, বসবি, সো পড়তে বললে শুয়ে পড়বি। যা ইরশাদ যা, জিলে আপনি জিন্দেগি উইথ ইয়োর হাজবেন্ড। ইসরাত হালকা জোরে হেসে উঠল। নুসরাত চাপড় মারল ইসরাতের পিঠে। ইসরাত নুসরাতকে ছাড়ল না। মিস করব। তো করিস, আমার মতো একজন ব্যক্তিকে মিস করা জরুরি। মিস না করলে হয় আমার মতো সেলিব্রিটিকে? তুই আমায় মিস করবি না? না, আমি তো নাচবো, কারণ তোর রুম এখন আমার। আমি একা তোর রুমে রাজত্ব করব, খাবার খাবো, প্যাকেট রুমের মাঝে রেখে দিব, ফ্লোরে ফেলে দেব। এখন আমায় কেউ কিছু বলবে না, পরিষ্কার করা লাগবে না রুম। ইসরাত তবুও হাসলো। নুসরাতকে ছেড়ে দিল। নুসরাত ছাড়ল না। তোর বিয়ের গিফট তোর লাগেজের ভেতর দিয়েছি, তোর জামাইটা সাথে নিয়ে খুলিস। ভেরি ভেরি স্পেশাল গিফট দিয়েছি। আরশ তাড়া দিল ইসরাতকে। দুবোন কথা শেষ করলো। ইসরাত বিদায় নিল না। ইসরাত যেতে নিয়ে আবার ফিরে আসলো। নুসরাতের গালে চুমু খেলো। নুসরাতও কপালে চুমু খেলো। তারপরে দুজন দুজনের দিকে তাকিয়ে থেকে বিদায় নিল। মুখ দিয়ে বিদায় না নিলে কি হলো? চোখ দিয়ে তাকিয়ে বিদায় নিল। জাইন ও শেষে এবারের মতো জড়িয়ে ধরল জায়ানকে। অনিকা আর আহানকে জড়িয়ে ধরে আহানের গালে চুমু খেয়ে নুসরাতকে জড়িয়ে ধরল। মনে আছে তো কি বলেছি? আর জড়াজড়ি করছেন কেন? বাসা থেকে জড়াজড়ি করতে করতে আসছেন, এখানে এসে এত জড়াজড়ি করার কি আছে? হ্যাঁ বোন, হ্যাঁ, সব মনে আছে। তাহলে আজ আসি, আবার দেখা হবে।
আর আসার দরকার নেই, ওখানেই থাকবেন। এত কষ্ট করে এসে শরীরটাকে ক্লান্তি দিয়ে কি হবে বলুন? ওখানে থাকবেন, আসার দরকার নেই আর। ওকে। আরশকে জড়িয়ে ধরে বিদায় নিয়ে সামনের দিকে এগিয়ে গেল দুজন। ইসরাত এয়ারপোর্টের ভেতর থেকে যতটুকু পর্যন্ত দেখা যায় ততটুকু পর্যন্ত ইসরাত পেছন ফিরে চাইল নুসরাতের দিকে, যে এক দৃষ্টিতে বোনের যাওয়ার দিকে তাকিয়ে আছে। বুকে হালকা ব্যথা অনুভব হলেও তবুও মুখে ফুটল না কোনো কিছু। পেটে কি কষ্ট পাচ্ছে সে জানে, আর তার মন জানে। প্যারিস নামটা শুনতে যতটা আকর্ষণীয় তার থেকে দ্বিগুণ আকর্ষণীয় প্যারিস শহর। ফ্রান্সের রাজধানী ও পৃথিবীর সবথেকে জনপ্রিয় শহরগুলির মধ্যে একটি প্যারিস। ফ্রান্সের উত্তর অঞ্চলে সেপ্টেম্বর মাসে তাপমাত্রা স্বাভাবিক হয়ে থাকে, তাই বৃষ্টিপাত ও ঠান্ডা অন্যান্য অঞ্চলের তুলনায় স্বস্তিদায়ক হয়ে থাকে। দীর্ঘ 18 ঘন্টা জার্নি করার পর ইসরাত আর জাইন ফ্রান্সে এসে উপস্থিত হলো। ইমিগ্রেশন শেষে এয়ারপোর্ট থেকে বের হয়ে এসে ইসরাত জোরে শ্বাস ফেলল, বাহিরের বাতাস টেনে নিল নিজের ভেতর। ইসরাত, তাড়াতাড়ি আসো, গাড়ি চলে আসছে। 20 তলা বিল্ডিংয়ের সামনে গাড়ি থামাতে বলল জায়ান। গাড়ি থেকে বের হয়ে নিজের লাগেজ এক হাতে ধরে অন্য হাত দিয়ে ইসরাতের হাত ধরে ভেতরের দিকে হাঁটল। গেটের সামনে দাঁড়ানো সিকিউরিটি গার্ডকে জায়ান মোবাইল থেকে কিছু একটা বের করে দেখাতেই গেট খুলে দিল। পকেট থেকে অ্যাপার্টমেন্টের কি বের করে দিল সিকিউরিটি গার্ড। জায়ান কি নিয়ে আগে হাঁটা দিল, আর ইসরাত মিনি ট্রলি নিয়ে জাইনের পেছন পেছন দৌড়ালো। জায়ান এলিভেটরের ভেতরে ঢুকলো, ইসরাত দৌড়ে এসে নিজেও এলিভেটরের ভেতরে ঢুকলো। 7 তলার বোতাম চেপে দাঁড়িয়ে রইল একপাশে জাইন। এলিভেটর 7 তলায় যেতেই খুলে গেল। জাইন দ্রুত পায়ে এলিভেটর থেকে বের হয়ে সোজা হেঁটে গেল। সামনাসামনি দুটো অ্যাপার্টমেন্টের মধ্যে ডান পাশের অ্যাপার্টমেন্টে পিন বসালো জাইন। ঝটফট পিন বসিয়ে দরজার হ্যান্ডেল ধরে মোচড় মারল। দরজা খুলে যেতেই লাগেজ 4টা নিয়ে জাইন ভেতরে গেল। ট্রলি নিয়ে ইসরাত ভেতরে ঢুকলো। অ্যাপার্টমেন্টের ভেতরে বেশি কিছু নেই, কিন্তু যা আছে সবই লাক্সারিয়াস। ড্রয়িং রুমের চারিদিকে চোখ ঘোরালো ইসরাত। সাদা আর কালোর মিশ্রণে দেয়াল পেইন্ট করা। ড্রয়িং রুমের মাঝ বরাবর একটা টিভি, তার নিচে রাখা ভিডিও গেমের অনেকগুলো বক্স, সাদা ও গোল্ডেনের মিশ্রণে সোফা। চারিদিকে চোখ ঘুরিয়ে দেখার সময় জাইন বলল, যাও, অনেক জার্নি করে আসছো, ফ্রেশ হয়ে এসে হালকা কিছু খেয়ে ঘুম দাও। তাহলে শরীরের ক্লান্তি দূর হবে। ইসরাত মাথা নাড়ল। জাইন ইসরাতকে মাঝারি আকারের একটি রুম দেখালো। আজ থেকে এই রুম তোমার। আই হোপ তোমার কোনো প্রবলেম নেই, আর হলেও আমার কিছু করার নেই। বেডশিট চেঞ্জ করে নিও। ইসরাত নিজের লাগেজ নিয়ে রুমে ঢুকে গেল। জাইনের মুখের উপরে দরজা আটকে দিয়ে ওয়াশরুমে গেল ফ্রেশ হওয়ার জন্য। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে এসে কাপড় চেঞ্জ করে রুমের বাইরে গেল ইসরাত। জাইন সোফার উপরে বসেছিল। শেলফে শুকনো খাবার আছে, নিয়ে এসে এখানে বসো, তোমার সাথে আমার কথা আছে। ইসরাত বিনা বাক্যে খাবার নিয়ে এসে বসলো। তার খিদে পেয়েছে অনেক, তবুও পেটে খিল মেরে এসে জাইনের সামনে বসলো গম্ভীর মুখে। মুখ দেখে বোঝার উপায় নেই ভেতরে কি চলছে। জাইন কথা কিভাবে শুরু করবে বুঝতে পারল না। ইসরাত, তুমি তো সবই জানো, আমি ডেলাকে পছন্দ করি। তোমাকে বিয়ে করার আমার কোনো ইন্টেনশন ছিল না। ওই দিন কি হয়েছিল আমি জানি না। যাই হোক, ওসব বাদ দিই। ইসরাত মুখের বিকৃতি ঘটালো। এত ফর্মালিটি করার কি আছে? যা বলার বলে দিবে, এত সংকোচ বোধের কি? ইসরাতের শান্ত গলায় বলল, যা বলবেন স্ট্রেট ফরওয়ার্ড বলুন। এসব পেঁচিয়ে কথা বলা আমার পছন্দ না। আমি এসব বুঝি না, নিজেও পেঁচিয়ে কথা বলি না। যা বলবেন সরাসরি বলুন। ইসরাত, আমি তোমাকে বিয়ে করতে চাইনি। যখন হয়ে গিয়েছে, এখন তো অস্বীকার করারও কোনো পথ নেই। এতে তোমারও দোষ ছিল না, আবার আমারও না। তো এখন আপনি কি করতে চাইছেন? এক্স্যাক্ট কি করতে চাইছেন সেটা পরিষ্কার করে বলুন। চলো কমপ্লিট করি। ইসরাত কপালে ভাঁজ ফেলে চাইল জাইনের দিকে, যে তার দিকে উত্তরের আশায় চেয়ে আছে। কি কমিটমেন্ট? তুমি তোমার মতো লাইফ লিড করবে, আর আমি আমার মতো লাইফ লিড করব। আমি তোমার বিষয়ে নাক গলাবো না, আর তুমি আমার বিষয়ে। মোট কথা, কেউ কাউকে ডিস্টার্ব করবো না, বিশেষ প্রয়োজন ছাড়া। ইসরাত নির্লিপ্ত ভঙ্গিতে বলল, ওকে। আরেকটা কথা, আমরা সমাজের সামনে স্বামী স্ত্রী হিসেবে থাকবো,
আর আমরা নিজেদের মধ্যে ভাই বোন, ও সরি ভাই বোন না, অ্যাজ এ ফ্রেন্ড থাকবো। ভবিষ্যতে যদি কোনো অনুভূতি জন্মায় তোমার প্রতি আমার, আমি নিঃসন্দেহে তোমায় মেনে নিব। এখন আমার টাইম চাই, আর তোমার সব খরচ বহনের দায়িত্ব আমার। ইসরাত জাইনের শেষের কথা পুরোপুরি ইগনোর করলো। আপনি কি আমাকে অপশন হিসেবে রাখছেন? এমন কেন মনে হলো? ইসরাত উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করল না। হালকা খাবার নিয়ে নিজের রুমের দিকে চলে গেল। রুম লক করে আবার খুলল। দরজার ফাঁক দিয়ে নিজের মাথা বের করে বলল, আমার খরচ আমি চালাতে পারবো, আপনার আমার খরচ চালাতে হবে না। এনজয় ইয়োর লাইফ ব্রো, ডোন্ট বি প্যানিক। এক সপ্তাহ পরের কথা। আজকাল বোরিং সময় কাটছে নুসরাতের। গতকাল রাতে ইনায়ের জন্য হাত চাইতে গিয়েছিলেন মেহেরুন্নেসা, লিপি বেগম, হেলাল সাহেব আর নুসরাত। পাকিজা আমান ভদ্রতার সাথে সম্বন্ধ গ্রহণ করেছেন এবং জানিয়েছেন ইনায়ের গ্র্যাজুয়েট কমপ্লিট হওয়ার পর কথা সামনে আগানো হবে। হেলাল সাহেব রাজি হয়ে গেলেন। রাতে খাবার খাইয়ে পাকিজা আমান ছাড়লেন তাদের। জায়ানকে জানানো হলে সে বিষয়ে নির্লিপ্ত, কোনো রকম প্রতিক্রিয়া দেখায়নি। নুসরাত কল দিল ইসরাতকে। কল দেওয়ার সাথে সাথে ইসরাত কল পিক করলো। মোবাইল বিছানার উপরে বালিশের সাথে লাগিয়ে রেখে নুসরাত মোবাইলের দিকে পা দিয়ে শুয়ে থাকলো। কি কল দিচ্ছিস কেন? ভালো লাগছে না, আমিও আসবো ফ্রান্সে। চলে আয়, কেউ তোকে আটকে রেখেছে নাকি? নুসরাত কথাটা পুরোপুরি উপেক্ষা করে বলল। বাইরের ভিউ দেখা। ইসরাত মোবাইল হাতে নিয়ে জানালার পাশে এসে দাঁড়ালো। আজকের আবহাওয়া এই এক সপ্তাহের তুলনায় একটু বেশিই খারাপ। বাইরে বৃষ্টি হচ্ছে। ইসরাত ব্যাক ক্যামেরা করে বাহিরে দেখালো। থাই গ্লাস খুল। ইসরাত থাই গ্লাস খুলে দিতেই বাহিরের বাতাস হু করে ভেতরে প্রবেশ করতে লাগলো। রুমে হিটার অন থাকার সত্ত্বেও শরীরের পশম খাড়া হয়ে গেল ঠান্ডা বাতাসে। ওটা পাইন গাছ? গ্লাস লাগিয়ে দিচ্ছি, বাতাস অতিরিক্ত হচ্ছে বাইরে। আচ্ছা লাগা। ইসরাত আর নুসরাত আরও কিছুক্ষণ কথা বলল। ইসরাত কিছু কাজ আছে বলে ফোন রাখলো। নুসরাত দীর্ঘশ্বাস ফেলে রুমের বাইরে গেল ইরহামের সাথে কোথাও ঘুরতে যাওয়ার জন্য। হঠাৎ মনে হলো শালা ইরহাম তাকে রেখে পিকনিকে গিয়েছে। নিজের রুমে ঢুকতে গিয়ে আবার জায়ানের রুমের দিকে চোখ পড়ল। বুলেটের গতিতে দৌড় দিল জায়ানের রুমে। এখন এই মুরগিকে পটিয়ে বাহিরে যেতে হবে। তোমার জন্য আমি মেয়ে পছন্দ করছি। কিন্তু কেন? বিয়ে করবে না, সারা জীবন মায়ের আর চাচিদের ঘাড়ে বসে খাবে? আমি সেটা বলছি না। ছোট ভাইয়ের বিয়ে দেওয়ার আগে আমার জন্য মেয়ে দেখছো কেন? আগে তো ছোট ভাইয়ের বিয়ে দাও। তোমার ওইসব চিন্তা না করলে হবে। এসব চিন্তার জন্য আমরা আছি। তোমার কোনো পছন্দ থাকলে বলতে পারো, পরে বলবে জিজ্ঞাসা করিনি তোমার পছন্দের কথা। বড় দুইজন নিজেদের পছন্দের কথা জানিয়েছে। তোমার কোনো পছন্দ থাকলে আমরা তোমার মায়ের কোনো সমস্যা নেই। তুমি জীবনযাপন করবে, তাই তোমার সিদ্ধান্ত নেওয়ার পুরো অধিকার আছে। কোনো পছন্দ আছে? আরুষ গম্ভীর মুখ বানিয়ে বাবার দিকে তাকিয়ে রইল। তার পছন্দের কেউ আছে কি? মাথায় চাপ দিতেই একটা মেয়ের মুখ ভেসে উঠল। মেয়েটাকে তার পছন্দ না, কিন্তু ভালো লাগে। কি হলো, কোথায় হারিয়ে গেলে? আমি একজনকে পছন্দ করি। পছন্দ করি বলে ভুল হবে, ভালো লাগে। আচ্ছা, ওকে জানিয়েছো? লাগে এখনো জানাইনি, শীঘ্রই জানিয়ে দেব। কি বলে মেয়েটা আমাকে জানিও। মেয়েটার মতামতের ওপর ভিত্তি করে আমি পরের কথা সামনে আগাবো। দেব। পাপা, কিছু জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ, জিজ্ঞাসা করো। এত ফর্মালিটি কবে থেকে শুরু করলে তুমি? আপনার পছন্দের মেয়েটাকে কি আমি চিনি? হ্যাঁ, চেনো বললে ভুল হবে, খুব ভালো করে চেনো। নামটা জানতে পারি? এখন না, আগে উত্তর আসুক তোমার ভালো লাগার মানুষের কাছ থেকে, তারপর ভাববো নাম বলবো কি না। আরুষ নিশ্চুপ মেনে নিল। হেলাল সাহেব রুম থেকে বের হয়ে গেলেন, বিড়বিড় করলেন। সবগুলো উচ্ছন্নে গেছে, একটাও ভালো হয়নি। জায়ানের রুমে নক করল নুসরাত। কামিং। নুসরাত রুমে প্রবেশ করে সোফার উপরে বসলো। জায়ান ল্যাপটপে বসে বসে কিছু করছিল, চোখে চশমা পরা। একবার নুসরাতের দিকে চোখ তুলে তাকিয়ে আবার কিবোর্ডে হাত চালাতে লাগলো। নুসরাত বিশেষ পাত্তা না পেয়ে সোফার সামনে টেবিলে পা তুলে বসলো। হঠাৎ আমার রুমে? কিছুটা ভাবার মতো করে বলল। ও বুঝেছি, তোমার পার্টনার তো বিদেশে, এই জন্য আমার রুমে আসছো। নুসরাত উত্তর দিল না। জায়ান নিশ্চুপতার সম্মতির লক্ষণ মেনে নিল। তা আমার সাথে কেন দরকার?
আমার রুমে হঠাৎ? নুসরাত সেই কথার উত্তরে না দিয়ে জিজ্ঞেস করলো। একটা কথা জিজ্ঞেস করবো, সত্যি সত্যি উত্তর দেবেন? জায়ান ল্যাপটপে কিছু টাইপ করতে করতে বলল। আচ্ছা, কি জিজ্ঞেস করবে করো। আরো এত টাকা কোথায় পেলো? জায়ান এক ভ্রু তুলে নুসরাতের দিকে তাকিয়ে বলল। মানে? হলো ওর নিজের তো ODA 6 আছে, তারপর আপনার গাড়ি কিনতে টাকা দিয়েছে, ও এত টাকা কোথায় পেলো? কিন্তু এত টাকা কই পেলো? দুটি গাড়ি আরিশের, তা এত টাকা কই পেলো? ও আচ্ছা এটা ও আচ্ছা এটা অত ব্যবসা সামলাচ্ছে, ব্যবসায় যা প্রফিট করছে তা তো গাড়ির পিছনে খরচ করছে। তা এত টাকা কই পেলো? দুটো গাড়ি আরশের? দুটো কি, ওর তো 3টে গাড়ি। একটা আমার সাথে মিক্স করে টাকা দিয়ে কিনলো, একটাও নিজে একটাও নিজে ইউজ করে, আর আরেকটা ছোট চাচু ইউজ করে। নুসরাত বিস্মিত হয়ে মুখে হাত দিল। ব্যবসা করে যা টাকা পাচ্ছে সব শালা একাই মেরে দিচ্ছে, আমার ভাগ কই? আমিও তো সমান অংশীদার ব্যবসার, খোঁজ নিতে হবে তো কোম্পানিতে আসলে হচ্ছেটা কি। ব্যবসায় আরশের যতটুকু পাওনা তার থেকে দ্বিগুণ পাওনা আমার না? হ্যাঁ। তাহলে ও এত টাকা পাচ্ছে আর আমি ফুটো করিকা চোখে দেখি না কেন? আরশ গাড়ি কালেকশন বানাচ্ছে আর আমি জুতো কেনার সময় টাকা খুঁজে পাই না। বাহ বাহ, সব আমার সাথেই হয়। আমি ফকিনি হয়ে ঘুরছি আর আরশের বাচ্চা কোটিপতি হয়ে ঘুরছে। ব্যবসার টাকা ও কেন নিবে? ও কার পারমিশন নিয়ে নিয়েছে টাকা? কারণ ও ব্যবসা ডাউন থেকে আপ করেছে, এই জন্য মেজো বাবা ওকে নিজের ইচ্ছে মতো খরচ করার পারমিশন দিয়েছেন। আপনি কেন তাহলে ওখান থেকে টাকা আনেন না? আমি প্রয়োজন বোধ করছি না। আমার নিজের জব দিয়ে আমার লাইফ আমি ভালোভাবে লিড করতে পারছি, তাহলে ব্যবসা থেকে টাকা আনবো কেন? প্রয়োজন হলে তখন সেটা দেখা যাবে। সবাই ভালো লাইফ লিড করছে, শুধু আমি গরিবের মতো লাইফ লিড করছি। ভাই একটা কথা বলি, আমি 100% শিওর আরশ ব্যবসা টাকা মেরে দিয়ে গাড়ি কিনেছে। আপনার টাকা আমার টাকা মেরেছে আরশ। জায়ান ভাবনা চিন্তা করে বলল। সত্যি তো? এটা তো ভাবিনি। আপনি যেখানে একজন আর্কিটেকচার হয়েও ওর থেকে গরিব, ও সেখানে একজন মিলিয়নিয়ার, ও নিশ্চয়ই আমাদের হক মেরে খেয়েছে। জায়ান মাথা নাড়ালো। হ্যাঁ হ্যাঁ ঠিক। তুমি একটু অফিসে গিয়ে খোঁজ নিও তো, আরজ আসলে এত টাকা কই পায়। খোঁজ পেলে আমায় অবশ্যই জানাবে। হ্যাঁ হ্যাঁ মনে আছে, আপনার মনে করিয়ে দিতে হবে না। আপনার হক আমি মেরে খাবো না। ব্যস্ত সকাল, ব্যস্ত নগরী, কেউ কারোর দিকে তাকানোর সময় নেই। সবাই নিজ নিজ কাজে যত দ্রুত যাওয়া সম্ভব যাওয়ার চেষ্টা করছে। জায়ান কিছুক্ষণ আগে নিজের অফিসে গিয়েছে। ইসরাত ক্রপ টপ, কার্গো প্যান্ট, উপরে কোট পরে, গলায় স্কার্ফ পেঁচিয়ে জুতো পরে অ্যাপার্টমেন্ট থেকে বের হলো। হঠাৎ মনে হলো চাবি আর ব্যাগ ভেতরে রেখে এসেছে। দরজা আটকানোর আগে খুলে আবার ভেতরে গিয়ে ব্যাগ আর চাবি নিয়ে আসলো। ব্যাগ খুলে চেক করলো ইউরো রাখা আছে কিনা। ব্যাগে 200 টাকার মতো আছে, তা দেখে দৌড়ালো এলিভেটরের দিকে। এলিভেটর থেকে বের হয়ে দৌড়ে গিয়ে ক্যাবে উঠল। লোকেশন দিয়ে জোরে শ্বাস ফেলল। এতক্ষণ মনে হচ্ছিল শ্বাস আটকে ছিল। জায়ানের অ্যাপার্টমেন্ট শহর থেকে কিছুটা বাহিরে। মেইন টাউনে যেতেই মেইন রোড থেকে আইফেল টাওয়ার দেখা গেল, যে মাথা উঁচু করে দাঁড়িয়ে নিজের উপস্থিতি জানান দিচ্ছে। ইসরাত গাড়ি থেকে বসে যতক্ষণ পর্যন্ত আইফেল টাওয়ার দেখা যায় ততক্ষণ পর্যন্ত আইফেল টাওয়ারের দিকেই তাকিয়ে রইল এক মনে। লোকেশনে পৌঁছে গিয়ে ইসরাত কাঙ্ক্ষিত টাকা দিয়ে দিল ড্রাইভারকে। ইসরাত একটা রেস্টুরেন্টের ভেতরে ঢুকলো। কাউন্টারে একজন মহিলা বসে আছেন। ইসরাত দেখে এগিয়ে আসলেন নিজের জায়গা থেকে। হ্যালো ম্যাম, আই অ্যাম ইসরাত। আমি আপনার সাথে কথা বলেছিলাম মনে হয়। মহিলাটা কিছু মনে করার চেষ্টা করলো, হয়তো মনে হলো। হালকা হেসে তিনি ইসরাতকে জড়িয়ে ধরলেন। ইসরাত ভ্যাবাচাকা খেয়ে তাকিয়ে রইল মহিলার দিকে। ক্যামেলিয়া ইসরাতকে নিয়ে এক পাশের সিটে বসলেন। ইসরাত ক্যামেলিয়ার দিকে তাকালো। গলায় খ্রিস্টানদের ক্রুশ পরে আছেন। মহিলা যথেষ্ট মায়াবী ও তার কথা বলার ধরন অনেক ফ্রেন্ডলি। ইসরাতের চিন্তার ব্যাঘাত ঘটিয়ে ক্যামেলিয়া বলল, হাত তুলে 35 বছরের এক সাদা চামড়ার পুরুষের দিকে ইশারা করে বললেন। ইসরাত ক্যামেলিয়ার দিকে তাকিয়ে থাকলো। ক্যামেলিয়াকে দেখে নুসরাতের কথা মনে হচ্ছে। একসাথে এত কথা বলে শুধু মেয়েটা। ক্যামেলিয়াকেও দেখে মনে হচ্ছে অনেক কথা বলে। ক্যামেলিয়া ইসরাতের হাতে ধাক্কা দিয়ে বলল, বেতন কত দিবেন? ইসরাত ব্যাগ নিয়ে উঠে দাঁড়ালো। হাতের ঘড়ি চেক করে দেখলো 11:30 বাজে। ইসরাত কাঁধে ব্যাগ ঝুলাতে ঝুলাতে গম্ভীর গলায় বলল,
আশা করি আপনাদের সাথে কাজ করতে পেরে আমি খুশি হব এবং একটি সুন্দর সময় কাটাতে পারবো। আজ তাহলে আসি, দেখা হবে খুব তাড়াতাড়ি। ঠিক আছে। ইসরাত গলার স্কার্ফ ঠিকভাবে পেঁচিয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল। ক্যামেলিয়া ইসরাত যেতেই স্বামীর সাথে কথা বলতে গেল আজকে যে মেয়ে এসেছে তার বিষয়ে। মেয়েটাকে তার অনেক পছন্দ হয়েছে, এই মেয়েটাকে তার রেস্টুরেন্টে কাজে রাখবে। অন্যদিকে বিকাল 4টা, গতকাল রাতে ইরহাম ট্রিপ থেকে ফিরে এসেছে। নুসরাত ইরহামকে বলে এসেছে রেডি হওয়ার জন্য, তারা কোথাও যাচ্ছে আজ। ইরহাম জিজ্ঞেস করলে উত্তর দিল না, বলল গেলে তো দেখতেই পাবে। নুসরাত 5 মিনিট লং টপস আর শরীর ঢেকে ওড়না পরে রেডি হলো। ইরহামের রুমে দরজায় নক করলো। আমার শেষ। অপেক্ষা কর, আমি ওয়াশরুম থেকে আসছি। নুসরাত ড্রয়িং রুমে গিয়ে বলল। সোফার উপরে পা তুলে টপস কিছুটা উপরে উঠে দেখা গেল বগি প্যান্ট। ইরহাম আরও 5 মিনিট পর নিচে আসলো। নুসরাত ঝটপট উঠে দাঁড়ালো। বাড়ি থেকে বের হয়ে মেইন রোডে গিয়ে উঠল। সিএনজি থামিয়ে নুসরাত জিজ্ঞেস করলো, বাবা মীরা বাজার যাবেন? রিজার্ভ করে নিব। ওই যাইমু, ইলা ওইলে বেশি টিয়া দিতে হইব। আচ্ছা যত চান দিয়ে দেব, তাড়াতাড়ি চলেন। ইরহাম সিএনজিতে উঠে বসলো। নুসরাতের সাথে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখলো। মীরবাজার কেন যাবি? ওখানে আব্বু মেজো বাবা আছে। একটা প্রয়োজনে যাচ্ছি। আর চাচু আর আব্বা থাকলে কি হবে? আমরা তো কোনো ক্রাইম করতে যাচ্ছি না, আমরা গোয়েন্দাগিরি করতে যাচ্ছি। কিসের গোয়েন্দাগিরি? আজকাল ব্যবসা কেমন চলছে তার খোঁজ নিতে। তুই অফিসে যাবি? নুসরাত নির্লিপ্ত হয়ে বলল। হুম। ইরহাম চোখ বড় বড় করে নুসরাতের দিকে তাকালো। নুসরাত স্বাভাবিক বসে আছে, তার কোনো প্রতিক্রিয়া নেই। নুসরাতের মুখ দেখে বোঝা যাচ্ছে এটা তেমন বড় কোনো বিষয় নয়। ইরহাম প্যানিক করে বলল, তুই ভুলে গেছিস 2 বছর আগের কথা? আরে চিল ব্রো, আর 2 বছর আগের কথা এত তাড়াতাড়ি ভুলে যাব? এত খারাপ ব্রেইন আমার না, সবকিছু চোখের পাতায় ভেসে আছে আমার। কিসের চিল করব? আমি মরছি আমার জ্বালাই আর তুই চিল মারাচ্ছিস। আমাকে আর তোকে গার্ড অফিসের গেট থেকে পিটিয়ে ফিরিয়ে দেবে। আব্বু কি বলেছিল? দারোয়ানকে আমাদের অফিসের বিল্ডিং থেকে 2 হাত দূরে দেখলেই সোজা লাঠি দিয়ে পেটাতে। ও আমাদের চিনলে না আটকাবে আর পেটাবে। মানে? ওখানে গেলেই বুঝতে পারবি। এখন চুপ করে বস, চিল কর। ইরহাম চিন্তায় চিল করতেই পারল না। তার বাপ তাকে অফিসের আশেপাশে দেখলে আজ আর আস্ত রাখবে না। এই মেয়ের জন্য তাকে কি দুর্ভোগ পোহাতে হবে এক আল্লাহই ভালো জানে। নুসরাতের দিকে করুণ মুখে তাকালো ইরহাম। নুসরাত পাত্তা না দিয়ে ভাঙা গলায় গান ধরল। তোমার কোন কোন জায়গায় ব্যথা খুব বান্ধবী ললিতা? ইরহাম মুখের বিকৃতি করে বলল, আল্লাহর হস্তে কিছুটা সম্মান দে আমায়। আমি তোর থেকে 13 দিনের বড়। একটু সম্মান দিয়ে এই গানটা বন্ধ করলে আমি বড় ভাইয়ের সামনে কি সব গান গাচ্ছিস? লজ্জা শরম সব বেঁচে খেয়ে ফেলেছিস? নুসরাত এক হাত দিয়ে ইরহামের গলা পেঁচিয়ে ধরে বলল, লজ্জা শরম বেঁচে দিয়ে তোদের না চিপস চকলেট আইসক্রিম খাওয়ালাম না, তাহলে থাকবে কোথা থেকে? আর তুই কিসের বড় ভাই? তুই তো আমার বান্ধবী ললিতা। এখন মুখ বন্ধ কর আর আমার গান শোন। ইরহাম 2 হাত নুসরাতের সামনে ধরে বলল, প্লিজ বোন, মাফ করে দে আমায়, আমি শুনতে চাইতেছি না। আর একটু শোন প্লিজ বোন, গানের বিনাশ করিস না, সাথে আমার কানেরও বিনাশ করিস না। তোর ভাঙা রেডিওর গান আমি শুনতে চাইছি না। আরে শোন না একটু, বেশি শোনাবো না তো। ইরহাম কান 2 হাত দিয়ে চেপে ধরল। মাথা দুদিকে নাড়িয়ে বলল সে শুনবে না। নুসরাত 2 হাত দিয়ে ইরহামের কান থেকে হাত নামিয়ে গান ধরল। ওরা তুমি কেন বোঝো না? 2 চোখের আন্ধারে ঘুম আসে না আমার? ওর পরে আর আপনি না? আমি তোমায় গান শোনাতে চাইছি, তুমি কেন শুনতে চাইছো না? ইরহাম থতমত খেয়ে গেল। নুসরাতের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে বলল, হয়নি তো গান। না হলেও হবে, কারণ এই গানটা আমি গাইছি। এই গান রাইটিং এন্ড লিরিক্স বাই মি। ইরহাম নুসরাতের দিকে তাকিয়ে শ্বাস ফেলল।
নুসরাত সিএনজি থেকে নেমে ইরহামকেও নামার জন্য বলল। নুসরাত ভাড়া মিটিয়ে প্যান্টের পকেট থেকে ওয়ান টাইম মাস্ক বের করে ইরহামের কাছে দিল। ইরহাম মাস্ক মুখে লাগিয়ে অফিসের বিল্ডিংয়ের দিকে তাকালো। ঝড়ো ঝড়ো করে 2 বছর আগের কথা চোখের সামনে আবার ভেসে উঠল। 2 বছর আগে নুসরাতের যোগ ছিল ব্যবসার প্রতি, তাই নাসির সাহেব নিয়ে এসেছিলেন তাকে আর নুসরাতকে। নাসির সাহেব 3 তলায় তাদের বসিয়ে রেখে তিনি গিয়েছিলেন কিছু গুরুত্বপূর্ণ কাজে। যাওয়ার আগে না করে গিয়েছিলেন এটা সেটা না নাড়ানোর জন্য, এবং বারবার না করে গিয়েছিলেন প্রথম তলায় না যাওয়ার জন্য। ইরহাম চুপচাপ এক জায়গায় বসে থাকলেও নুসরাত বসলো না। এটা সেটা হাত দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেখতে লাগলো। ইরহাম না করলে তাকে ধমকে উঠল। গোয়েন্দাগিরি শেষে নুসরাতের হঠাৎ মনে হলো নাসির সাহেব নিচতলায় যেতে না করেছেন। আগে 2য় তলা ব্যবহার করা হতো না, বন্ধ ছিল। এখন আরও শাসায় সেটা খুলে দেওয়া হয়েছে। নুসরাতের ভিতর প্রচণ্ড কৌতূহল হলো। নুসরাতের গোয়েন্দা মাথায় গোলমাল আছে বলে জানান দিল। নিচতলার গোলমাল বের করার জন্য ইরহামকে বলল নিচে যাওয়ার কথা। ইরহাম না করে দিলেও নুসরাত ইরহামকে জোর করে ধরে নিয়ে গেল প্রথম তলায়। যা ঘটার ঘটল। জিনিসপত্র নাড়াচাড়া করতে গিয়ে নুসরাতের মাথায় আসলো, একটার কেমিক্যাল অন্যটার সাথে মিশালে কেমন হয়, নতুন কোনো জিনিস উৎপাদন হয়ে যাবে। নিজেকে বাহবা দিল নিজের বুদ্ধিতে। ভুল কেমিক্যাল একটার সাথে অন্যটা মিশিয়ে পরীক্ষা করে দেখতে লাগলো নুসরাত। পারফিউম তৈরি করার জন্য রাখা অ্যালকোহল আর ফ্রেগ্রেন্ট অয়েল দুটো মিশালো নুসরাত। তারপর আর কি, ধপ করে আগুন ধরে গেল। ইরহাম আতঙ্কিত দৃষ্টিতে তাকিয়ে রইল আগুনের দিকে। নুসরাত আগুন ধরাতে পেরে ইরহামের দিকে তাকিয়ে বলল, দেখ ভাই, আমি আগুন ধরিয়ে দিয়েছি। আমি নতুন ইনভেনশন করেছি, আমাকে রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল প্রাইজটা এনে দে। বলে নুসরাত হাসলো। সোহেব দুজনকে খুঁজতে খুঁজতে প্রথম তলায় আসলো। এসে নুসরাতকে আগুন ধরিয়ে হাসতে দেখতে পেল, আর ইরহাম একপাশে দাঁড়িয়ে বোকার মতো নুসরাতের কর্মকাণ্ড দেখছিল। একে মেকআপের জিনিসপত্র ভুল কেমিক্যাল মিশিয়েছে, তারপর আবার আগুন ধরিয়ে হাসছে। তাই রাগে দুজনের গালে দুটো থাপ্পড় মারল। নাসির সাহেব এসে সব দেখে আরও একটা থাপ্পড় মারলেন নুসরাতকে। আর নিষেধ করা হলো জীবনেও যাতে অফিসের বিল্ডিংয়ের আশেপাশে তাদের যেন না দেখা যায়, আর দেখা গেলে পিটিয়ে রাস্তা থেকে ভাগিয়ে দেওয়া হবে। সেদিন ইরহাম আর নুসরাতকে ঘাড় ধরে সোহেদ বের করে দিয়েছিলেন। ইরহামের মাথা ঝাড়া দিয়ে মাথা থেকে সব ফেলে দিল। ইরহাম নুসরাতকে আগে পাঠালো গেটের সামনে। নুসরাত গিয়ে গেটে বাড়ি দিল। কেউ আছেন এখানে? হ্যালো, খাম্বাটা মরছে নাকি? ছিপছিপে বোকা গরনের এক ছেলে বসা থেকে উঠে আসলো। নুসরাতের একে দেখে হাসি পেল। এটাকে দারুণ রেখেছে, এর বাপ কই? নুসরাত ভেবে নিল একে এক ধাক্কা মারলেই তো উড়ে গিয়ে দূরে কোথায় পড়বে। জি আপু, কিভাবে সাহায্য করতে পারি? নুসরাত ছেলেটাকে বোকা বানানোর জন্য বলল। ভাইয়া। মাথায় হাত দিয়ে গেটের সামনে উল্টো পড়ে গেল। বোকা ছেলেটা বুঝলো না নুসরাত ভেতরে ঢোকার জন্য এখানে পড়েছে। ইরহাম দূর থেকে হাই হাই করে উঠল, এটা পাগল নাকি? ভেতরে ঢোকার জন্য মাটিতে পড়ে গেল। কি খাচ্চর, এই ময়লা আবর্জনার মধ্যে শুয়ে পড়ল। ছিপছিপে গরনের ছেলেটা ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়ে রইল। গেটের ভেতরে থেকে আপা আপা বলে ডাকলো। নড়চড় না দেখে গেট খুলে ধীরে ধীরে নুসরাতের দিকে আসলো। পাশ কেটে ছোট আকারের বাঁশের কঞ্চি নিয়ে নুসরাতের শরীরে ধাক্কা দিল। নুসরাতকে নড়তে না দেখে মনে করলো অজ্ঞান হয়ে গিয়েছে। পানি আনতে গেল ছেলেটা। নুসরাত নিজের আশপাশ নড়চড় না দেখে এক চোখ খুলল। ছেলেটাকে না দেখে ভৌ দৌড় দিল গেটের ভেতর। নুসরাতকে দৌড়াতে দেখে ইরহামও দূর থেকে দৌড়ে আসলো। নুসরাতের পিছু পিছু গিয়ে সিঁড়ির কাছে থামলো। নুসরাত হাফ ছাড়ল। কাপড় ঝেড়ে নিয়ে ইরহামের শরীরে হাত মুছল। এটা তার মোছার জায়গা। ইরহাম না করলো না করলে আরও বেশি করে মুছবে। নুসরাত সিঁড়ির ওখানে দাঁড়িয়ে থেকে দেখলো ছেলেটা ওখানে যাচ্ছে। নুসরাতকে ওখানে না পেয়ে হা করে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার নিজের জায়গায় গিয়ে বসলো ছেলেটা। জি জি, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। সোহেদ আর একটা কালো লোক কথা বলতে বলতে নিচে নামলো। তাদের নিচে নামতে দেখে নুসরাত আর ইরহাম সিঁড়ির পেছনে গিয়ে লুকালো। দুজন চলে যেতেই দৌড় দিল দ্বিতীয় তলার দিকে দুজন। এক দৌড়ে গিয়ে থামলো মেইন দরজার সামনে। নুসরাত আর ইরহাম দরজা ঠেলে ভেতরে ঢুকতেই সবাই তাদের দিকে তাকালো। নুসরাত বোকা হাসলো মাস্কের ভেতরে থেকে।
সবাই ভ্রু বাঁকিয়ে থাকতে দেখে মাস্ক খুলে হাসলো। নুসরাতকে দেখে ভ্রু কুচকালেন আলম। তিনি গত 10 বছর ধরে কাজ করছেন এখানে, তাই নুসরাতের করা কর্মকাণ্ডগুলো ওনার জানা। পকেট থেকে মোবাইল বের করলেন আলম। ইরহাম নুসরাতকে এক হাত দিয়ে ধাক্কা দিল। নুসরাত বিরক্ত হয়ে বলল, কি? ইরহাম নাক কুচকে তাকালো নুসরাতের দিকে। নুসরাতের মাথা চেপে ধরে আলমের দিকে করল। ওই দেখ। নুসরাত চিৎকার করে উঠল, আঙ্কেল, এটা করার একদম চেষ্টা করবেন না। আব্বা, চাচু আর ছোট চাচা এই বিষয়ে জানতে পারলে খুব খারাপ হবে আপনার সাথে। নুসরাতের কথা তবুও শুনলেন না। তিনি নাসির সাহেবকে কল দেওয়ার জন্য ডায়ালে ঢুকলেন। আঙ্কেল, আপনার ছেলে তো হাই স্কুলে পড়ে, কি যেন ছিল আপনার ছেলের নাম? নুসরাত মাথা হালকা থাপ্পড় মেরে বলল, হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আদিনা কাদিনা আপনার ছেলের নাম কি যেন? আজ মনে হয় না আর এই জীবনে আপনার ছেলে বাসায় ফেরা হবে। প্রচুর কষ্ট হচ্ছে আপনার ছেলেটার জন্য। নুসরাত মুখ দিয়ে চুকচুক শব্দ করল। আলম হা করে তাকিয়ে রইলেন। তুমি কি হুমকি দেওয়ার চেষ্টা করছো? নুসরাত হালকা শব্দ করে হাসলো। হুমকি দেওয়ার চেষ্টা করব কেন? হুমকি দিচ্ছি আমি আপনাকে। ছেলেকে ভালোই ভালোই বাসায় ফেরাতে চাইলে আমার কাজে ঠ্যাং ঢুকাবেন না একদম। আর আপনারা সবাই যারা নতুন তারা তো আমায় চেনেন না, কিন্তু যারা পুরাতন তারা তো আমায় খুব ভালো করেই চেনেন। তাই আবার থেকে দূরত্ব বজায় রাখুন, আর আমার কাজে ঠ্যাং ঢুকাবেন না একদম। আরেকটা কথা, এই অফিসের আপনারা ছাড়া আর কারো কানে যদি যায় আমি এখানে এসেছি, তাহলে বলতে হবে কেন? বুঝে নিন কি হবে তখন। নুসরাত আর ইরহাম ভাবসাব নিয়ে হেঁটে গেল সামনের দিকে। যখন দেখলো সবাই নিজ নিজ ডেস্কে ফিরে যাচ্ছে, দুজন ভো করে দিল দৌড়। আরশের কেবিনের বাহিরে থেকে উকিঝুঁকি মারল। বাহিরে থেকে ভেতরে কোনো কিছু দেখা যায় না বলে নুসরাত কেবিনের নব ঘুরিয়ে ভেতরে ঢুকলো, মনে মনে আল্লাহের নাম ঝপতে ঝপতে। দরজার বাহিরে থেকে মাথা ভেতরে ঢুকে এক চোখ বন্ধ করে চারিদিকে তাকালো। যখন দেখলো কেউ নেই, নুসরাত ভেতরে ছটপট ঢুকে গেল। সাথে টেনে নিয়ে গেল তার ক্রাইম পার্টনারকে। আরশের টেবিলে কিছু ফাইল রাখা ছিল। নুসরাত কিছুক্ষণ নেড়েচেড়ে যখন কিছু বুঝলো না, ছুঁড়ে ধুড়ে ফেললো, আবার তুলে এনে জায়গায় রাখলো। ড্রয়ার খুলে কিটক্যাট চকলেট আর চুইংগাম পেল, এগুলো সব নিজের পকেটে ঢুকে ড্রয়ার লাগিয়ে দিল। চুইংগাম একটা ইরহামের দিকে বাড়িয়ে দিল। নুসরাত চুইংগাম চাবাতে চাবাতে খুঁজতে লাগলো আরও ফাইল। আরশ একটা মেয়ের সাথে কথা বলে এদিকে আসছিল। কেবিনের বাহিরে থেকে কেবিনের ভেতরে কিছু দেখা না গেলেও ভেতর থেকে সব দেখা যায়। আরশকে এদিকে আসতে দেখে নুসরাত আর ইরহাম একজন আরেকজনের দিকে তাকিয়ে এদিক ওদিক লুকালো। নুসরাত সোফার পেছনে লুকাতেই ইরহাম এসে টেনে নিয়ে গেল সেখান থেকে ওয়াশরুমে। ওয়াশরুমের দরজা পুরোপুরি না লাগিয়ে খোলা রাখলো। দুজন ফাঁক ফোকরে দিয়ে তাকিয়ে রইল আরশ আসলে কার সাথে কথা বলে এখানে আসছে দেখার জন্য। তখন মেয়েটার মুখে খেয়াল করেনি নুসরাত। কেবিনের ভেতরে ঢুকে স্লাইডিং দরজা ধরে রাখলো আরশ হাসি মুখে। নুসরাত আর ইরহাম বিস্ফোরক দৃষ্টিতে তাকিয়ে রইল। দ্য গ্রেট আরশ হেলাল কোনো একজনের জন্য দরজা ধরে দাঁড়িয়ে আছেন। একটা মেয়ে হালকা হাসি দিয়ে কেবিনে ঢুকলো। মেয়েটাকে নুসরাত চিনতে পারলো। নুসরাত ফিসফিস করে বলল, আর ইরহাইম্মা, এই ইরহাইম্মা মাইয়াডারে আমি দেখছি ইশরাতের বিয়েতে, এরপর ইশরাতের মেহেদিতে। আর কেউ আসেনি অফিসে, শুধু এই মেয়েই এসেছিল। ডাল মে জরুর কুছ কালা হ্যায়। ভাইয়ার মুখে কি হাসি লেগে গেছে দেখ। আমাদের সাথে আসছে থেকে কোনোদিন হেসে কথা বলেনি, আমাদের দেখলেই মুখ। নুসরাত কথা কেড়ে নিল। আমাদের দেখলেই হাগুর মতো মুখ বানিয়ে নে শালা বেয়াদব। কোন দিন একটা স্বাভাবিকভাবে কথা বলছিল আমাদের সাথে বসে? না। নিজেদের বাক্য শেষ হলো আরশের সাথে আসা মেয়েটার গলার স্বর শুনে। আরশ কিছু বলল না, হালকা হাসলো ঠোঁট চেপে। আরশ কথা বলল না। নুসরাত আর ইরহাম মুখ কুচকে একজন আরেকজনের দিকে তাকাচ্ছে। এদের ন্যাকামে তার ভালো লাগছে না। কি বলবি বলে ফেল না ভাই, এত দেরি করছিস কেন? আরশ নিজের পকেট থেকে একটা রিংয়ের বক্স বের করে এগিয়ে দিল রুবার দিকে। নুসরাতের ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিল নিশ্চয়ই কিছু হতে চলেছে। তারপর মনে হলো কিছু না হলে কি হবে, না হলে না হোক, তারপরও তার ভিডিও ক্যামেরা অন সব সময়ই থাকবে। চুপি চুপি বাথরুমের দরজা খুলে কিছুটা ফাঁক করে তার ভেতরে দিয়ে মোবাইল বের করলো নুসরাত। আরশ রিংয়ের বক্স এগিয়ে দিল রুবার দিকে। রুবা বুঝতে না পেরে জিজ্ঞেস করল,
আরুষের ইচ্ছা করল বোকা মেয়েটাকে মাথায় মারতে। তারপর নিজেকে শাসিয়ে রিংয়ের বক্স খুলে এগিয়ে দিল রুবার দিকে। রুবা এখনো হা করে তাকিয়ে আছে আরুষের দিকে। আরুষ আর অপেক্ষা করল না, নিজেই বলল, দেখুন মিস রুবা, আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে পছন্দ করি এবং আমি এখন যা বলবো আপনি পজিটিভলি নেবেন, আর আমি আশা করব আপনার উত্তর আসবে স্ট্রেট ফরওয়ার্ড। তো যা বলছিলাম, আমার ফ্যামিলি সম্পর্কে অবশ্যই আপনার ধারণা আছে, আর বলতে হবে না আমার বড় দুজনে বিয়ে হয়ে গেছে, তাই এবার আমার পালা। তো আমি আমার অ্যাজ এ লাইফ পার্টনার হিসেবে আপনাকে পছন্দ করেছি, আপনাকে আমার ভালো লাগে, আর আপনার যদি ভালোবাসা চাই, ভালোবাসা ম্যাটার করে আমার কাছ থেকে, তাহলে আপনার সাথে থাকতে থাকতে এমনিতেই ভালোবাসা হয়ে যাবে। আপনি বুঝেছেন আমি কি বলেছি? হোয়াট হ্যাপেন? ইরহাম হা করে তাকিয়ে আছে আরুষের দিকে। আরুষের মতন একজন ইগোস্টিক ব্যক্তি কাউকে প্রপোজ করছে বিয়ের জন্য। ইরহামের পাশে দাঁড়িয়ে নুসরাত নিজেকে বাহুবা দিচ্ছে আজ আসার জন্য, না হলে এত বড় ক্লাইম্যাক্স মিক্স হয়ে যেত। ইরহামকে ধন্যবাদ বলতে বলল এই সুন্দর সিন দেখানোর জন্য। বাসায় থাকলে আজ সব মিস হতো। রুবা বিমূঢ় হয়ে আরুষের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, নিজের জড়তা একপাশে ফেলে বলে হেসে দিল রুবা। হোয়াট হ্যাপেন মিস রুবা? আপনি হাসছেন কেন? আপনার কি আমাকে পছন্দ হয়নি? তাহলে কিরকম কিছু? রুবার কথা শুনে ওয়াশরুমের ভেতরে থেকে নুসরাত হেসে উঠল শব্দ করে। ইরহাম নুসরাতের মুখ চেপে ধরল, তারপর নুসরাত হিহি করে হাসল। বাথরুমের ভেতর থেকে নুসরাতের হাসির শব্দ প্রতিধ্বনি হলো। আরুষ আর রুবা ওয়াশরুমের দিকে তাকালো। নুসরাত বলল ইরহামকে, চল বাইরে যাই, ভাইয়া শুনে ফেলেছে আমার হাসির শব্দ। আসলে আমি হাসতে চাইনি, তারপরেও জোরে হাসিটা বের হয়েই গেল। ইরহাম আসতে চাইল না। ওয়াশরুমের ভেতরে থেকে নুসরাত টেনে নিয়ে আসলো। এখন আর লুকিয়ে কি হবে, দুইজন ধরা পড়ে গিয়েছি, নিজে হেসে দিয়ে গন্ডগোল পাকিয়ে দিয়েছি। ওয়াশরুমের ভেতর থেকে ইরহাম আর নুসরাত চোরের মতো মুখ করে বের হয়ে আসলো। আরুষের দিকে তাকিয়ে বোকা হাসলো নুসরাত। নুসরাত আর ইরহাম একপাশে চোখ মুখ চোরের মতো করে দাঁড়িয়ে আছে। আরুষ বিরক্ত হলো নিজের উপরে, কেন সে একবার তাকালো না কেবিনের দিকে। উফ, এই দুই বাচালের সামনে তাকে রিজেক্ট হতে হলো। হাতের তালু দিয়ে কপাল ঘষল আরুষ। নুসরাতের দিকে বিরক্তির দৃষ্টিতে তাকালো। আজই আসতে হলো এই মেয়েকে। নুসরাতের কথা মাথা থেকে ঝেড়ে ফেলে রুবাকে তীব্র বিতৃষ্ণা নিয়ে জিজ্ঞেস করলো আরুষ, আপনি আগে বলেননি কেন আপনি বিবাহিত, আর সবে আপনাকে কেন মিস বলে ডাকে? নুসরাত নিজের হাসি কোনো রকম আটকে রেখে আছে। এখন কোনো কথা বললেই তার হাসির বিস্ফোরণ ঘটবে। আরুষের কথায় নুসরাত আর ইরহাম উপরে নিচ মাথা ঝাঁকিয়ে সহমত পোষণ করল। আমি ইসরাতের বিয়েতে দাওয়াত করলাম, তখন আপনি বুঝলেন না আমি আপনাকে স্পেশালি কেন দাওয়াত দিয়েছি? নুসরাত মাথা নাড়ালো। ইরহাম ও নুসরাতের সাথে মাথা নাড়ালো। আরুষ রাগী চোখে দুজনের দিকে তাকালো। তোদের দুইটাকে রাখছি এখানে মাথা নাড়ানোর জন্য, যে কথা বলছে তার সাথে মাথা নাড়াচ্ছিস কেন? ইরহাম আর নুসরাত উপর নিচ মাথা নাড়িয়ে আবার দুপাশে মাথা নাড়ালো। আরুষ নিজেকে বকে উঠল, কোন পাগলের চক্করে পড়েছে সে। এসব পাগলদের কিছু বলাই ভুল। আমাকে দেখে কি আপনার একবার মনে হয়নি আমার কোন অনুভূতি আপনার প্রতি আছে? রুবা কিছু বলতে গিয়ে আটকে গেল। নুসরাত মাথা তুলে রুবাকে মিনমিন করতে দেখে উৎসাহ দিয়ে বলল, আরে আপু বলে ফেলুন, আরুষ কিছু বলবে না, করবে না, তাই না রে ইরহাম? ইরহাম নুসরাতের কথায় উপর নিচ মাথা নাড়ালো। আরুষ প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকালো রুবার দিকে। রুবা নিজেকে শান্ত করল, যা হওয়ার পরে হবে, তার এখন বলে দিলেই হবে। আরুষ কেসে উঠল। ইরহাম টেবিলের ওপরে থেকে পানি এনে এগিয়ে দিল আরুষের দিকে। আরুষ পানিতে চুমুক মেরে নুসরাতের দিকে তাকালো, যে তার দিকে চোখ বড় বড় করে এমনভাবে তাকাচ্ছে যেন চোখ দিয়ে সব তথ্য বের করে নিবে। আরুষ গলা পরিষ্কার করে বলল, আমি বলছি না আপনাকে আমার ভালো লাগে, আপনার প্রতি আমার কোনো ফিলিংস আছে সেটা বলিনি। নুসরাত আর ইরহাম একসাথে মাথা নাড়ালো। আরুষ কিছু বলল না। এসব পাগল ছাগলদের কিছু বলেও তার লাভ নেই। আপনি আজ আসুন, আগামীকাল থেকে বড় স্যারের ওখানে আপনার বসার জায়গা করে দেওয়া হবে। আমার সামনে পড়লে আপনার অস্বস্তি হবে আর আমারও, তে জায়গা বদলে ফেলাই ভালো। রুবা সালাম দিয়ে কেবিন থেকে বের হয়ে গেল। নুসরাত ইরহামের হাতে থাপ্পড় মেরে বলল, দেখ ভাই, ঠিক সময় আমি যদি ক্যামেরাটা অন না করতাম তাহলে তো আজ এই ক্লাইম্যাক্সের ভিডিওটা মিস করে যেতাম। ধন্যবাদ জানা, আজ যদি তোকে নিয়ে আমি না আসতাম তাহলে এত বড় নাটক দেখতে পারতি।
আরুষ গম্ভীর গলায় জিজ্ঞেস করল। কিসের নাটক? কিসের ভিডিও? নুসরাত থতমত খেয়ে তাকালো আরুষের দিকে। ইরহামের কানে কানে বলল, এই বলে দিয়েছি আমি সত্যি কথা। গাধীর তো পেটের ভিতর কিছু হজম হয় না, যেখানে সেখানে সব বের হয়ে যায়। আরুষ হুঙ্কার দিয়ে পড়ল, কিসের ভিডিও? নাথিং ভাইয়া, আসলে রাস্তায় ইরহাম পড়ে গিয়েছিল আর একটা ছেলে ভিডিও করে ফেসবুকে ছেড়ে দিয়েছে আর ক্যাপশন দিয়েছে আজকালকার পোলাপান অনেক অসহায়, ওটা নিয়ে কথা বলছিলাম। নুসরাত কথা ঘুরিয়ে ফেলল। আরুষের হঠাৎ মাথায় আসলো এরা এখানে কি করছে। নুসরাত আর ইরহামের দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, তোরা এখানে কি করছিস? ভাইয়া আমি কিছু জানি না, নুসরাত আমাকে নিয়ে আসছে। নুসরাত চোখ দিয়ে ধমকালো ইরহামকে। ইরহাম বোকার মতো মুখ বানিয়ে দাঁড়িয়ে রইল। নুসরাত বোকা হেসে আরুষের দিকে তাকিয়ে পকেটে হাত ঢুকালো। কিছু যদি বেঁচে যাওয়ার পথ পেয়ে যায়। পকেটে সিগারেটের প্যাকেটের উপস্থিতি পেয়ে নুসরাতের দুরন্ত মাথা কিছু একটা ভেবে নিল। বোকা হেসে সিগারেটের প্যাকেটে আরুষের দিকে এগিয়ে দিল। আরুষ ভ্রু কুঁচকে তাকিয়ে রইল।